নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। কাদম্বরী, তোমায় একা করে দিয়েছিলাম আমি। হাত ধরতে চেয়েও ধরতে পারিনি সেদিন। একরকম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম নিজের জীবন থেকে তাকে। এখন উপলব্ধি করতে পারি আমার কাদম্বরীকে আমার জীবনের প্রয়োজন ছিল। এইসব ভাবছে আর বাম হাত দিয়ে চোখের পানি মুছছে নাফিস। বড্ড বেশি অভিমান হয় নিজের উপর, অভিমান হয় আরও একজনের উপর, যার জন্য আজ এত কিছু। শুক্রবার দিন, অফ ডে। আজ মেয়েকে নিয়ে বের হবার কথা ভাবছে জুঁই। ঢাকাতে এসেছে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। কাজের প্রেসারে বাসা দেখা, বাসায় ওঠা, সব গোছানো, নিয়মিত অফিস করা, এইসব করতে গিয়ে সে ভুলেই গেছে যে সেও একজন মানুষ, কোনো যন্ত্রাংশ নয়। তাই আজ ভেবেছে মেয়েকে নিয়ে বিকেলের দিকে বের হবে। অনেক দিন হয়ে গেছে ইফসির জন্য কেনাকাটা করা হয়নি জুয়ের। সে কবে করেছিল তাও মনে নেই। নিজে কোনো রকম চালিয়ে নেবে, কিন্তু বাচ্চা মেয়েটাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটা জামা কাপড় কীভাবে পরাবে সে? অন্যদিকে নাফিস নাস্তা করতে বসেছে। টেবিলে নাফিসের বাবা মা আর ছোট বোন বসা। শুক্রবার দিনটা সবাই একসাথে নাস্তা করে। এমতো অবস্থায় রেহানা পারভিন মানে নাফিসের মা আবারও সেই একই প্রসঙ্গে কথা তুলে দিয়েছে। নাফিস, বলো। তো ছোট খালার মেয়ে আছে না, রিন্তি? হ্যাঁ তো, আমি ভাবছি ওকেই তোর বউ করে আনবো এই ঘরে। বিয়ে করে বউ আনার কি প্রয়োজন মা? কি প্রয়োজন মানে? নিজের দিকে দেখেছিস? ঠিকঠাক মতো বিয়ে করলে আজ একটা নাতিপুতি হতো। এমন সময় শান্তা মানে নাফিসের ছোট্ট বোন মায়ের কথার উপর নিজের কথাটাও ছেড়ে দেয়। ঠিকঠাক মতো তো বিয়ে করতেই চেয়েছিল, তখন যখন আপত্তি করি কসম দিয়ে ছেলের পা আটকে রাখতে পেরেছ, তাহলে এখন আর ওর বিয়ের প্রয়োজন নেই বলে আমি মনে করি। শান্তার কথায় আনিস ব্যাপারী মুচকি হাসি দেয়, আর রেহানা পারভিন তেলে বেগুনে জ্বলে ওঠে। এক চন মেরে সোজা করে ফেলবো। চিনিস তুই আমাকে? না চেনার তো কিছু নেই। এই ভাইয়া, তুই বিয়ে করিস না। দায়িত্ব বলো জিনিস থাকে, ভুলে যাস না। এক বোনকে সবে মাত্র নামাতে পেরেছিস, আমায়ও নামাতে হবে, ভুলে যাস না। তারপর আমাদের মায়ের জন্য একটা আলিশান ফ্ল্যাট কিনবি। বউ আসলে তো আর এইসব পারবি না। তাই বলছি, বিয়ে আর করবি কেন? এইসব বলে পার্স হাতে শান্তা বেরিয়ে যায়। মূলত নাফিসরা 2 বোন 1 ভাই। নাফিস বড়, তার ছোট্ট 2 বোন। এক বোনকে গত 1 বছর আগে বিয়ে দিয়েছে। এখন বাকি আছে শান্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার 2য় বর্ষের ছাত্রী। নাফিস আর জুইয়ের সবটাই জানতো সে। মনে প্রাণে চেয়েছিল জুই ভাবি হয়ে আসবে তাদের ঘরে, কিন্তু পরিস্থিতিতে সব উল্টে দিল। যেদিন সব কিছু শেষ হয়ে যায় সেদিন রাতে নাফিস শান্তার ঘরে প্রায় 2 ঘন্টা শান্তাকে জড়িয়ে ধরে কেঁদেছে। ভাইয়ের এমন হৃদয় ভাঙা আহাজারিতে সে রাতে শান্তার কলেজাও কেঁপে উঠেছিল। তাই সেও এখন আর এইসব শুনতে পারে না। শান্তা উঠে চলে যাওয়ার পরই রেহানা পারভিন চেঁচামেচি শুরু করে দেয়। মেয়ের কি চোপা হয়েছে দেখছো তোমরা? ও তো ঠিক কথাই বলেছে। আজকে তো বিয়ে করে পাগল হচ্ছে কেন তুমি? তখন তো জুয়ার নাফিস তখন বিয়ে করলেও তো ওদের একটা বাচ্চা থাকতো। থামো তুমি। নাফিস শোন, প্রতি মাসে সংসার খরচ বাবদ সব টাকা পেয়ে যাবে, শুধু আমায় আর দেখতে পাবে না। কথাটা মাথায় রেখে তারপর যা করবার করবে। আশা করি তুমি আমার মা, জন্ম দিয়েছো আমায়। তোমায় এর থেকে আর বেশি কিছুই বলতে পারবো না। শত হলেও আমি তোমার ছেলে, তুমি আমার মা। এইসব বলে নাফিস খাবার টেবিল থেকে উঠে যায়, আর রেহানা পারভিন সেখানেই বসে থাকে। আনিস সাহেবও উঠে যায়। বিকেলের দিকে ইফসিকে রেডি করিয়ে দিয়ে নিজে রেডি হয়ে দুজনে একসাথে বেরিয়ে যায়। আজ ইফসি খুব খুশি। সে তার মায়ের সাথে বাহিরে বের হলে অনেক খুশি হয়। তার থেকে বেশি খুশি হয় তাকে কেউ সাজুগুজু করিয়ে দিলে। 1.5 বছরের ইফসিও বুঝে লিপ্পি দিতে হয়।
আর জুইও ইফসিকে সাজিয়ে রাখে নিজের মনের মতো করে। ইফসিকে বেশি সুন্দর লাগে দুই ঝুঁটিতে, আর জুইও তাকে ঝুঁটি করিয়ে রাখে। আর ইফসিও মাশাল্লাহ নিজের সাজগোজের ব্যাপারে যথেষ্ট সতর্ক। এইটুকুন ছোট্ট মেয়েকে তার মা যেভাবে রাখে সেইভাবেই থাকে। মা মেয়ে দুজনে রিকশায় চড়ে ঘুরে। মেয়ে একবার তার মায়ের কোলে, একবার হাঁটে। সব থেকে অবাক করার কথা হচ্ছে ইফসিকে যেই দেখুক না কেন একবার না একবার ইফসির গাল ধরবে। ইফসি দেখতে এতটাই মিষ্টি যে যে কেউই একবার না একবার তাকে আদর করবেই করবে। আর এটাই জুই সব থেকে বড় ভয়। জুই ইফসিকে নিয়ে একটা শপিং মলে ঢুকে ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিল। আসলে জুই একটু আনকমন ভালোবাসে বেশি। সে বরাবরই তার মেয়ের জন্য আনকমন জিনিস কিনতে ভালোবাসে। সব দোকান ঘুরে প্রায় 7-8টা জামা কিনে ইফসির জন্য। এই জামাগুলো দিয়ে ইফসির ভালোই চলে যাবে। ইফসি মায়ের পাশ থেকে আশেপাশে তাকায়। পাশের সিরামিক শপ, গ্লাস করা দোকানগুলোর বাহির থেকে সব কিছু দেখা যায়। শপের ভেতর একপাশে বড় বড় টেডি বিয়ার পুতুলগুলো রাখা আছে। ইফসি তা দেখে মায়ের কাছে বায়না ধরে। এখানে বিল মিটিয়ে ইফসিকে নিয়ে সেই দোকানে যায় জুই। তবে সেই সময়ে পুতুলগুলো কেনার মতো সাহস তার ছিল না। পুতুলগুলোর গায়ে ট্যাগ লাগানো আছে, কোনোটা 1200 তো কোনোটা 1500, 3000-এর মধ্যে। এমনিতেই ইফসির জামায় প্রায় 3000 টাকা খরচ হয়ে গেছে। মাস প্রায় শুরু, বাসা ভাড়া, বাজার সব মিলে পুরো মাসটা চালাতে হবে তাকে। তাই সব দিক ভেবে মেয়েকে পাশে রাখে ছোট্ট পুতুলের কাছে নিয়ে যায়। কিন্তু ইফসি ওই বড় বড় পুতুলের মাঝে পান্ডা পুতুলটাই কিনবে। 2500 টাকা দিয়ে ওই পুতুল কিনে দেওয়ার মতো বিলাসিতার আমেজ এই মুহূর্তে জুয়ের মাঝে নেই। তখন বাধ্য হয়ে দোকানেই ইফসিকে ধমক মারে জুয়ে। মায়ের ধমক খেয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয় ইফসি। 2 হাত এক করে বুকের মাঝে ধরে রেখে কাঁদতে থাকে ছোট্ট ইফসিটা। গড় গড় করে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ইফসির চোখ দিয়ে। ইফসির কান্না দেখে দোকানদার জুয়ের কাছে আসে আর বলে, ম্যাডাম, বাচ্চা যখন চাইছে কিনে দিন না। আপনি কি ফ্রিতে দিবেন? জুয়ের কথা শুনে দোকানদার চুপসে যায়। তখন জুই আবারও বলে, বলুন, ফ্রিতে দেবেন? তা কিভাবে দিব ম্যাডাম? তাহলে এই মুহূর্তে ওই পুতুলটা কেনার সামর্থ্য আমার নেই। আমরা ডিসকাউন্ট দিব। কত টাকা ডিসকাউন্ট দিবেন ভাই? সর্বোচ্চ 1000 টাকা, তারপরও 1500 টাকা। ওর মায়ের যতটুকু সামর্থ্য ততটুকুর মাঝে থাকতে হবে ওকে। বাচ্চা তো বুঝে না। তাই তো ধমক দেওয়া, যাতে বুঝে যায়। দোকানদারের দিকে থেকে চোখ সরিয়ে নিজের মেয়ের দিকে তাকায় জুয়ে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে ইফসি। জুয়ের কলিজা ছিঁড়ে যাচ্ছে। ইফসি কখনো এত বায়না করে না। হয়তো পুতুলটা তার খুব ভালো লেগেছে, তাই এত কাঁদছে সে। ইফসিকে কোলে তুলে নেয় জুই। ইফসি তখন 2 হাত মুঠোবন্দি করে মুখের সামনে নিয়ে কাঁদছে। আমন আবার কিনে দেবো কেমন? ইফসি কেঁদেই যাচ্ছে। এমতো অবস্থায় ইফসিকে নিয়ে দোকানের বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়ায় জয়। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে ইফসির নাম ধরে ডেকে দেয়। ইপসি। ইফসির নাম অন্য কারো মুখে শুনে পেছনে তাকায় জয়। তখন দেখে সেই পুতুলটা হাতে নিয়ে নাফিস সেখানে দাঁড়িয়ে আছে। অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যায় জয়। নাফিস এখানে এই সময়ে এই দোকানে কিভাবে এলো? এইসব প্রশ্নগুলো নিজের মাথায় সাজাচ্ছে জয়। আর ওই ফাঁকে ইফসি জুইয়ের কোল থেকে নেমে গিয়ে নাফিসের কাছে যায়। পুতুলটা দেখে খুব খুশি হয় ইফসি। পুতুলটা তার থেকেও বড়, তাই নাফিস ইফসিকে কোলে তুলে পুতুলটা তার হাতে ধরিয়ে দেয়। আর ইফসি আনন্দে পুতুলটার গলা জড়িয়ে ধরে। জুই ইফসিকে ডেকে নিজের কাছে আসতে বলে। জুইয়ের কণ্ঠস্বর শুনে নাফিস ইফসিকে কোলে নিয়েই জুইয়ের সামনে দাঁড়ায়। তারপর জুই আবারও বলে, তোমাকে না বলেছি অপরিচিত কারোর কাছ থেকে কিছু নিতে না? তখন নাফিস বলে, 1.5 বছরের একটা বাচ্চা এত কিছু বুঝবে কিভাবে জুই? বুঝতে হবে ওকে। আমাদের প্রাত্যহিক জীবনের রুটিনটা আমাদের ক্ষেত্রেই মানায়, এদের ক্ষেত্রে নয় জুই। বাচ্চাটা পুতুল চেয়েছে। আর তুমিও কিনে দিলে
কেন? কোন অধিকারে? জুই, ইসফি আসো, আমরা বাসায় যাব। দাঁড়াও জুই, পুতুলটাও নিয়ে যাও, কারণ দেখো ইপসি আবার কাঁদছে। জুয়ের এবার মেজাজ আরও খারাপ হয়ে যায়, পারে না এখানে ইফসিকে থাপ্পড় মেরে দেয়। নাফিস ব্যাপারটা বুঝে জুইকে আবারও বলে, ইসফির গায়ে একটা ফুলের টোকাও দিবে না তুমি। এটা ওকে ওর আঙ্কেল কিনে দিয়েছে। চুপচাপ এটা নিয়ে দোকান থেকে বের হবে, আর কোনো কথা না। তখন জুইয়ের কোল থেকে নাফিস ইফসিকে আবার নিজের কোলে নিয়ে নেয়। তারপর পুতুল আর ইফসিকে নিয়ে নাফিস বের হয়ে যায় দোকান থেকে। না চাইতো আপাতত এইসব মানতে হচ্ছে তাকে, না হয় ইফসিটা কাঁদতেই থাকবে আজ। শপিং মল থেকে বেরিয়ে নাফিস জুইকে বলে ওঠে, বাসায় যাবে তো এখন? হ্যাঁ। চলো নামিয়ে দিয়ে আসি। না, আমরা রিকশায় করে চলে যাব। বাইকে ওঠো। একা একা কীভাবে যাবা? আমি নামিয়ে দিয়ে আসি। জুই কিছুক্ষণ চুপ করে থাকার পর ভাবে, রাতও প্রায় হয়ে গেছে, একা যাওয়ার থেকে নাফিসের সাথে যাওয়াটাই সেফ হবে। তাই নাফিসের কথার সাথে আর কথা না বাড়িয়ে নাফিসের বাইকে উঠে বসে যায় জুই। ইপসিকে নাফিস তার সামনে বসায়। এই কয়েকদিন নাফিস ইপসিকে খুব আপন করে নিয়েছে। প্রায় কয়েকদিন অফিসে ইপসিকে দেখে নাফিস পিচ্চি ইপসি সবার সামনে ঘুরে বেড়ায়, যেন ছোট্টখাট্ট একটা জীবন্ত পুতুল সে। আর অন্যদিকে জুই ভেবে পাচ্ছে না কি হচ্ছে এসব, আর কিভাবে হচ্ছে এসব। আজ এত বছর পর পুরাতন ঘা আবার নতুন করে জ্বলছে। এইসব ভাবতে গিয়ে ধ্যান হারায় জুই। তখন নাফিসের ডাকে তার ধ্যান ভেঙে যায়। নাফিস বাসার ঠিকানা জিজ্ঞেস করে। কয়েকবার জিজ্ঞেস করার পর জুই বাসার ঠিকানা বলে, আর নাফিস সেই ঠিকানা অনুযায়ী বাইক নিয়ে গিয়ে থামায়। বাইক গিয়ে থামে জুইয়ের ভাড়া বাসার সামনে। জুই সেকেন্ড ফ্লোরে থাকে। জুই ইপসিকে কোলে নিয়ে শপিং ব্যাগ আর পুতুল নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। নাফিস সাহায্য করতে চাইলে জুই বাধা দেয়। নাফিস নিজ থেকেই বলে ওঠে, আমায় বাসায় যেতে বলবে না? তুমি কে হও আমার? মানে হলো তুমি তো এখন পরপুরুষ। এখন পরপুরুষ বাড়িতে ঢোকাবো ভালো দেখাবে? জুই, হ্যাঁ জুই, আমি জুই। চাই না এই সময়ে এসে আমার গায়ে কলঙ্ক উঠুক। আমরা কি আবার এক হতে পারি না? নাফিসের কথা শুনে জুই অবাক নয়নে নাফিসের দিকে তাকিয়ে থাকে। তারপর তাচ্ছিল্যের সাথে হালকা হাসি দেয় আর বলে, নাফিস, একটা কথা বলি? হ্যাঁ বলো। আমি আমার আমিকে সাজিয়ে যত যতনে তুলে দিয়েছিলাম তোমায়, ভেবেছিলাম আপন করে নিবে তুমি। আমার ভাবনার মাঝে ফারাক ছিল বিশাল, তাই তোমার বিস্তার আমার মাঝে হয়নি। আমাদের প্রেমের দাড়িপাল্লায় আমার প্রেমের ভাগটা কম ছিল, আর তোমার কথার ভাগটাই বেশি ছিল। প্রেম নামের যুদ্ধের ময়দানে আমি আজ সর্বহারা এক হেরে যাওয়া বিধ্বস্ত নারী। জুয়ের কথায় নাফিসের শরীরের শিরা উপশিরাগুলো দাঁড়িয়ে যায়। কথাগুলো গলর অবধি এসে আটকে গেছে তার। পরক্ষণে জয় বলে ওঠে, আসছি, ভালো থেকো। আর আজকেই শেষ। আর কখনো আমার মেয়েকে কিছু দিও না। ওর বুঝতে হবে ওর বাবা নেই, ও এতিম। ওর মা সামান্য মধ্যবিত্ত নারী, যে কিনা মাসে 30 দিন অফিস করে রোজগার করে। ওকে সব কিছুই বুঝতে হবে। আল্লাহ হাফেজ। জয় উপরে উঠে চলে যায়। নাফিস সেখানেই দাঁড়িয়ে থাকে। পরিস্থিতিতে আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে তার কাদম্বিনী নিজেই নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। জুইকে নিজের করে নেয়ার পূর্ণ বাসনা চেপেছে নাফিসের মনে। জুইকে দেয়া সব কষ্টের অবসান ঘটাতে এক পা এগিয়ে দিয়ে জীবনটাকে আবার আরেকটা সুযোগ দিতে চায় নাফিস। এফসির মাথার উপর থেকে এতিম নামক শব্দটা ঘুচিয়ে দিতে চায় সে। এই কচি বয়সে জুইয়ের অঙ্গের সাথে লেপ্টে থাকা সাদা শাড়িটা রঙিন শাড়িতে বদলে দিয়ে জুইয়ের পাশে দাঁড়াতে চায় নাফিস। এইসব ভাবতে ভাবতেই সিগারেট শেষ করছে প্রায় 10টার মতো। এমন সময় শান্তা নাফিসের রুমে প্রবেশ করে। রুমে এসে সিগারেটের ধোঁয়ার আর গন্ধে বুঝে গেছে সিগারেটের সাথে তার ভাইয়ের অন্তর পড়ছে। কাছে গিয়ে বসে শান্তা। ভাইয়ের খুব কাছে সে। দুজনের সবটুকু সুখ দুঃখ শেয়ার করে দুজন মিলেই। মনের কষ্টকে সিগারেটের ধোঁয়ায় বিলীন করছিস ভাইয়া? বোনের কথায় ঘাড় ফিরিয়ে পিছনে তাকায় নাফিস। শান্তা পাশে দাঁড়িয়ে আছে। ভাইয়ের হাতটা ধরে বিছানায় ইশারা করে শান্তা, আয় বিছানায় বস। হুম। কি হয়েছে বলতো? আজকে কয়েকদিন যাবত একদম চুপচাপ হয়ে গেছিস যে?
আমি কি আগেও কথা বলতাম? চুপ তো। আমি সেদিনই হয়ে গিয়েছিলাম, যেদিন কাদম্বরীকে নিজের জীবন থেকে বের করে দিয়েছিলাম। গত 3টা বছরে তোকে হাসতে দেখিনি আমি। সে চলে যাওয়ার সাথে সাথে আমার হাসিটাও নিয়ে গেছে রে। অনেক কেঁদেছিল সেদিন সে। আমার পা জোড়া ধরে রেখেছিল, খুব ভালোবাসতো আমায়। হুম। মজার কথা কি জানিস, এখন আমায় ঘেন্না করে, খুব ঘেন্না করে, কারণ আমি যে কথা দিয়েও ফিরিনি। মানে? তারপর শান্তাকে সব খুলে বলে নাফিস। জুয়ের সাথে দেখা হওয়া, জুয়ের সাথে এক অফিসে জব করা, জুয়ের মেয়ের কথা, জুয়ের বিধবা হয়ে যাওয়ার সব কিছুই খুলে বলে সে। সব শুনে শান্তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এত ভালো একজন মানুষের সাথে এত অঘটন কিভাবে ঘটে যেতে পারে, তাই ভাবছে শান্তা। আপনি চোখের পানিগুলো বেয়ে পড়ছে তার চোখ থেকে। কাঁদিস না রে, আর কাঁদিস না। দেখিস না আমি কাঁদি না। ভাইয়া? শান্তা তার ভাইয়ের চোখে লেগে থাকা চিকচিক পানিগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে। কোনো পুরুষ কাঁদতে পারে তার জানা ছিল না। সে তার ভাইকে আগেও কাঁদতে দেখেছে, তবে তা গোপনে। আর আজ তার ভাই তার সামনেই চোখের পানি ছেড়ে দিয়েছে। পুরুষ মানুষ তখনই কাঁদে যখন সে সব থেকে অসহায় হয়ে যায়। আর তার ভাইয়ের অসহায়ত্ব হচ্ছে কাদম্বিনী, কলিযুগের কাদম্বিনী, যাকে তার ভাই ভালোবাসে ও বলতেও পারেনি, যাকে তার ভাই রাখতে চেয়েও রাখতে পারেনি। কাদম্বিনীর সাথে সাথে তার ভাইও হারিয়ে গেছে। কাঁদতে চাস ভাইয়া? কান্না কর ভাইয়া, কান্না কর। আমার সামনে কেঁদে নে। অফিস আর নিজেকে ধরে রাখতে পারেনি, দু হাত মুখে নিয়ে কেঁদে দেয় সে। শান্তার বুক ছিঁড়ে যাচ্ছে ভাইয়ের এমন দুঃখে। বোন হয়েও তার হাত পা বাঁধা। আমাকে আমার কাদম্বরী এনে দিবি? এনে দে না প্লিজ, আমার কাদম্বরীকে লাগবে। নাফিসের এমন কথায় এবার মনে হয় রুহুটা বেরিয়ে যাবে শান্তার। তবু অনেক কষ্টে ভাইকে শান্ত করে সে। জুয়ের বাসার ঠিকানা নেয় শান্তা। এক ফাঁক করে একদিন দেখা করে আসবে সে। হয়তো কোনো এক নতুন কিছু সূচনার পথে পা বাড়াবে সে নিজেও। অন্যান্য দিনের মতো আজকেও জুইকে অফিস করতে হচ্ছে। ক্লান্ত শরীর আর ব্যর্থ মন নিয়ে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে নিজের সাথে, লড়াই করতে হচ্ছে পরিস্থিতির সাথে। তার আর এই জীবনে সুখের মুখ দেখা হবে বলে তার মনে হচ্ছে না। ইফসি পাশে বসে খেলা করছে। কাজের ফাঁকে ফাঁকে একবার করে মেয়েকেও দেখা লাগে তার। সব দিকেই নজর রাখতে হয় জুইকে। অফিস টাইমে পিয়ন এসে দরজায় নক করে। ম্যাডাম আসবো? জি আসুন। ম্যাডাম বিকেল 4টায় মিটিং আছে। আজ বিকেলে? জি স্যার বললেন জানাতে আপনাদের। আচ্ছা। জি। রহমান ভাই? জি ম্যাডাম। ইশফিকে নিয়ে একটু বাইরে যেতে পারবেন? মানে কেবিনের বাইরে আর কি, তখন থেকে যেতে চাচ্ছিল। এটা আবার বলতে? আসো ইপসির আম্মু। পিয়ন রহমান এর কথায় ফিক করে হেসে দেয় ইফসি। ঝুঁটি নাড়িয়ে মায়ের দিকে বলে, আমি তাই। আচ্ছা আম্মন যাও, কাউকে জ্বালিও না কেমন? পিয়ন রহমান রুমের মধ্যে এসে ইফসিকে কোলে করে রুমের বাইরে নিয়ে যায়। আর এই ফাঁকে জুই বাকি ফাইলগুলোর কাজ করা শুরু করে দেয়। অন্যদিকে নাফিস তার রুমে কিছু ফাইল নিয়ে ব্যস্ত। সব মাহবুব সাহেবের নাফিসের উপর কিছু দায়িত্ব দিয়েছে, যার পুরো দায়িত্বটাই তাকে যথাযথভাবে পালন করতে হবে। তা নিয়ে খুব ব্যস্ত সে। নাফিসের একটা দিন প্রশংসা করার মতো। সে তার ব্যক্তিগত দিক আর প্রফেশনাল দিক সম্পূর্ণভাবে আলাদা করে রাখে। ব্যক্তিগত জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, প্রফেশনাল সময়ে সে সব সময় স্ট্রং থাকতে পারে। এদিকে ইফসি পুরো অফিস জুড়ে খেলছে, দৌড়াচ্ছে। এর ডেস্কে যায় তো তার ডেস্কে যায়। অফিসের সবাই ইফসিকে খুব আদর করে, রীতিমতো এখানে সবার নয়নের মণি সে। এর কলম ধরে তো তার পিসিতে প্রেস করে। কেউ বিরক্ত হয় না, বরং আনন্দিত হয়। তাদের মধ্যে একজন আছে মহি নামের এক ভদ্রমহিলা। তিনি ইফসিকে ডাক দেয়, ইফসি, মামাম এদিকে এসো তো।
ইপসি দৌড়ে তার কাছে চলে যায়। সবাই তাকিয়ে থাকে ইপসির দিকে। মহি ইপসিকে কোলে তুলে নিয়ে বসায়। মাম্মা, এই ড্রেসটা কে দিয়েছে? আমন আমন তাই? হুম ইপসি সোনা, একটু নাচো তো, আমরা সবাই তোমার নাচ দেখি। ইপসি নাচতে পারে না। এইটুকুন বাচ্চার কী বা নাচবে? তবে গান তার খুব পছন্দের, কারণ জুই সবসময় রবীন্দ্রসঙ্গীত শোনে, আর ইপসিও মায়ের সাথে শুনতে শুনতে সেই সব গান পছন্দ করছে। গান শুনলে সে হাত পা নাচায়, এটাই সবার কাছে নাচ হয়ে গেছে। ইপসি এমন এক বাচ্চা যাকে দেখলে শয়তানেরও মায়া লেগে যাবে, আর এখানে তো সবাই মানুষ। তারপর মহি তার মোবাইলে আরও পরাণ যাহা যায় গানটা চালিয়ে দেয়, আর ইপসি তার হাত পাগুলো নাচাতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। ইপসির সাথে অফিসের বাকি স্টাফরাও হাসছে। এমন সময় মাহবুব সাহেব আর নাফিস তাদের কেবিন থেকে বেরিয়ে তাকিয়ে ইপসিকে দেখছে। তারাও হাসছে ইপসির সাথে। নাফিস মুগ্ধ নয়নে দেখছে ইপসিকে, যেন ছোট্ট কাদম্বরীকে দেখছে সে। এরই মধ্যে ইপসি নাফিসকে দেখে ফেলে, তারপর দৌড়ে নাফিসের কোলে উঠে যায়, আর নাফিসও কোলে তুলে নিয়ে গালে চোখে কপালে চুমু দিতে থাকে, আর ইপসিও নাফিসের গলা জড়িয়ে ধরে হাসে। অফিসের সবার চোখে এই জিনিসটা সহজেই লেগে যায়। নাফিসের অবশ্য ওই দিকে নজর নেই। এরই মাঝে মহি বলে ওঠে, মনে হচ্ছে যেন এরা বাবা আর মেয়ে। আমাদের ইপসি মামাম কিভাবে নাফিস স্যারের আদর খাচ্ছে। এই কথা শুনে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় নাফিস। মহি হয়তো ঘুরিয়ে বললেও কথাটা মন্দ বলেনি। নাফিস মন থেকে ইপসিকে কেন জানি নিজের সন্তান ভেবে নিয়েছে। খুব আদর করতে মন চায় তার ইপসিকে। ইপসিকে নিজের কোলে নিলে কেমন একটা অনুভূতি জাগে নাফিসের মনে। এ যেন এক প্রীতি স্নেহের অনুভূতি। বিকেল 4টা। মিটিং রুমে সবাই বসে আছে। মাহবুব সাহেব এসে সবার সামনে বসে যায়। আপনাদের সবার সাথে আমার কিছু কথা আছে। তখন নাফিস বলে ওঠে, জি স্যার, বলুন। দেখুন, কোম্পানি আলহামদুলিল্লাহ ভালো চলছে এখন, তা আপনাদের সবার অক্লান্ত পরিশ্রমে। এর জন্যই আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। তখন আরেক স্টাফ বলে ওঠে, স্যার, অফিসে আসার পর আপনার এই অমায়িক ব্যবহার পেয়ে আমরাও সন্তুষ্ট। অফিস না মনে হয়ে নিজের বাড়িতেই আসি আমরা। ধন্যবাদ। স্টিল প্রজেক্টটা সাইন হয়ে গেছে, শুনেছেন তো সবাই? জি স্যার। সেই উপলক্ষে ছোটোখাটো পার্টি রাখা হয়েছে। তাই নাকি স্যার? জি, আপনারা সকলে সেখানে আমন্ত্রিত। মাহবুব সাহেব দেখলেন যে নাফিস আর জুই চুপচাপ বসে আছে। তখন তিনি নিজ থেকেই বললেন, নাদিরা, আপনি কিছু বলুন। স্যারের কথা শুনে একটু নড়ে বসে জুই। স্যার যেভাবে ভালো হয়। আচ্ছা, আর নাফিস সাহেব, আপনারও কি একই মত? জি স্যার। নাফিসের কথা শুনে জুই মাথা নিচু করে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। নাফিসও চুপচাপ। তখন মাহবুব সাহেব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় পার্টি, আমি সবার উপস্থিতি আশা করছি। তখন সবাই মিলে বলে ওঠে, ওকে স্যার। মিটিং রুম থেকে বেরিয়ে জুই নিজের কেবিনের দিকে পা বাড়ায়, আর তখনই নাফিস তাকে আটকে ধরে। দাঁড়াও জয়। জি স্যার, কিছু বলবেন? এতটা ইগনোর করছো আমাকে যে স্যার বলা শুরু করে দিয়েছো। নাফিস, এটা অফিস। জানি অফিস, তাই তো নর্মাল আছি। আমি বড্ড বেশি অগোছালো হয়ে গেছি নাফিস, গোছাতে এসো না, না হয় তুমিও অগোছালো হয়ে যাবে। প্লিজ পিছু টেকো না। এই বলে জুই চলে যায়, আর নাফিস সেখানে দাঁড়িয়ে রয়। দূর থেকে মহি সবটাই লক্ষ্য করে। তার মনে এখন অন্য ভাবনার উদয় ঘটেছে। সময় তার সঠিক গতিতে বয়ে যাচ্ছে। কথায় আছে, বয়স এবং কাহারোর জন্য বসে থাকে না। এমনকি কার হায়াত কতটুকু তাও কেউ বলতে পারে না। জীবনটা খুব বেশি বড় নয়। এই অল্প সময়ে জীবনকে উপভোগ করাই উত্তম। কিন্তু কিছু কিছু সময়ে কিছু কিছু জীবন এমনভাবে শেষ হয়ে যায় যে এখানে সব কিছু ঠিক করতেও বহু সময় লেগে যায়। এখানেও ঠিক তেমন। নাফিস এবং জুইয়ের সম্পর্কের কোনো পরিবর্তন লক্ষণ করা যায়নি।
জীবন যখন নতুন করে জুঁইয়ের দুয়ারে কড়া নাড়তে থাকে তখন জুঁই নিজ হাতে সেই দুয়ারে খিল দিয়ে দিয়েছে, কারণ জীবন তাকে ততদিনে বিষিয়ে তুলেছে। সব কিছু এক এক করে হারাতে হারাতে এ জীবনের কাছে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন আর জীবনকে উপভোগ করতে ইচ্ছে করে না তার, এখন আর ভালোবাসতে ইচ্ছে করে না তার। তার ধারণা তার ভালোবাসার মাঝে ঘাটতি এতটাই ছিল যে সে তার ভালোবাসাকে পায়নি, আর যাকে পরিস্থিতি ভালোবাসতে বাধ্য করেছিল তাকে সে এই পৃথিবীতে ধরে রাখতে পারল না। ভালোবাসার নামক ছোট্ট শব্দটার উপর থেকে বিশ্বাস, ভরসা, চাওয়া পাওয়া সব শেষ হয়ে গেছে। এখন আর জীবন থেকে কিচ্ছু নেয়ার মতো নেই তার। অন্যদিকে নাফিস জীবনকে আরও একবার সুযোগ দিয়ে জুঁইকে আপন করে কাছে টেনে নিতে চায়, ইফসিকেও আপন করে নিতে চায়। ভালোবাসার ভিক্ষা করতে বারবার উপস্থিত হয় জুঁইয়ের দুয়ারে, আর প্রতিবারই প্রত্যাঘাত হয়ে শূন্য এবং ব্যথিত মনে ফিরে আসতে হয় তাকে। সে জানে এইসব জুঁইয়ের অভিমান, হাজারো অভিযোগ জমা জুঁইয়ের মনে। জুঁইও এখন আর আগের মতো নেই। শোক, সংতাপে, কষ্ট, দুঃখ প্রত্যায়িত হয়ে নিজেই নিজেকে পাথর বানিয়ে ফেলেছে, আর এমনভাবেই পাথর বানিয়েছে যে সেই পাথরে নাফিসের মনের আকুলতা, চোখের পানি পড়েও পাথর গলে নাই। প্রতি রাতে জুঁইয়ের কেমন কাটে তা নাফিসের জানা নেই, তবে প্রতি রাতে নাফিসের কলিজা ফালা ফালা হয়ে মনের ছুরিতে। রাত বাড়ার সাথে সাথে যন্ত্রণা তখন জুঁইয়ের বুকে দ্বিগুণভাবে জায়গা করে নেয়। কেন যেন মন বারবার দুর্বল হয়ে যাচ্ছে। কেন জানি নাফিসকে পাওয়ার পূর্ণ বাসনা নিজের মনেও চেপে বসে একবার শরীরটা যেন একটু হলেও কারো স্পর্শ পেতে চায়। কিন্তু ভাবনার মাঝে মনে পড়ে যায় সেই সব দিনের কথা, যেসব দিনে আস্তে আস্তে নাফিস তাকে তার জীবন থেকে দূরে সরে দিয়েছে। অনেক কেঁদেও কুল করতে পারেনি সেদিন জুঁই। অসহায় অবস্থায় দিক বিদিক না ভেবে ছেলে মানুষের মতো নাফিসের দুপা জড়িয়ে ধরে বসে পড়েছিল সে। এইসব ভাবতে গিয়ে বুকের ব্যথা গাঢ় হয়ে যায়। মেয়ের পাশ থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায় জুঁই। ভাবতে থাকে পার্কে সেই রুদ্র শ্বাস করা 1 ঘন্টার কথা। প্রায় 50+ বার ফোন দেওয়ার পর নাফিস সেদিন ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম। এত ফোন কেন দাও? একবার দেখা করো না প্লিজ। কেন? কেন কি নাফিস? এমন করতেছো কেন আমার সাথে? আমার অপরাধ কোথায় নাফিস? আমার ভালো লাগে না। কি ভালো লাগে না? রাখছি, আর ফোন দিও না। বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে নাফিস। বিয়ে করে নাও। মানে কি নাফিস? কিছুই না। নাফিস প্লিজ একবার, শুধু একবার দেখা করো না। আল্লাহর দোহাই লাগে নাফিস, শুধু একবার দেখা করো প্লিজ নাফিস। ঠিক আছে, 4টায় আসো। ধন্যবাদ নাফিস, অনেক ধন্যবাদ। নাফিস বিরক্ত হয়ে লাইনটা কেটে দেয়। অন্যদিকে চারদিক থেকে চাপ আসতে থাকা অসহায় মেয়েটা জুঁই কিছুটা সময়ের জন্য একটু শান্তি পেয়েছিল। নাফিসের প্রিয় রং হলুদ রঙের শাড়ি পরে সেদিন পার্কে গিয়েছিল জুঁই, শুধু একটু ভরসা আর বিশ্বাস নিয়ে যে তাকে তার ভালোবাসা কখনো ধোঁকা দিবে না। সেদিন বিকেলে প্রায় আধা ঘন্টা পর নাফিস আসে। একদম ভাঙাচোরা অবস্থা তার। সেদিন খুব অসহায় ছিল নাফিস, অসহায় ছিল জুঁই, অসহায় ছিল তাদের সময়। ভয়াবহ এক পরিস্থিতি চলছে তখন তাদের মাঝে। এক দৃষ্টিতে প্রায় অনেকক্ষণ নাফিসের দিকে চেয়ে আছে জুঁই। নাফিসকে কেন জানি অপরাধী মনে হচ্ছিল সেদিন। সাধারণত নাফিস কখনো মাথা নিচু করে না, কিন্তু সেদিন তার মাথা নিচু ছিল। সেদিন তার চোখ জুঁইয়ের দিকে ছিল না, ছিল মাটির দিকে। নাফিস এদিকে দেখো। বলো। আমার দিকে তাকাও। বলো, শুনছি, কি বলবে? নাফিস দেখো, আজকে হলুদ শাড়ি পরেছি। ভালো করেছো। নাফিস চলো না বিয়ে করে ফেলি। সম্ভব না। কেন সম্ভব না? আমার পরিবার আছে, মা বাবা, 2টা অবিবাহিতা বোন আছে। নাফিস আমি তো বলিনি তাদের ছাড়তে হবে। আমায় সাথে নিয়ে কি চলা যাবে না? না। এমনটাই যদি করবে তাহলে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলে কেন? জড়ালেই বিয়ে করতে হয় না।
তাই? হয়তো। নাফিসের কথাগুলো তীরের মতো বিচ্ছে জুইয়ের বুকে। পার্কের এই দিকটা নির্জন। জুই এই সুযোগটাই কাজে লাগিয়েছিল সেদিন। হুট করে নাফিসের সামনে এসে বসে পড়ে মাটিতে। 2 হাত দিয়ে নাফিসের গালগুলো ধরে। নাফিস, এই নাফিস, তোমার কাদম্বরীর খুব কষ্ট হচ্ছে। কষ্টকে কাবু করতে শিখো। নাফিস, আই লাভ ইউ। ভুলে যাও আমায় জুই। আমি তোমাকে চাই নাফিস। আমি তোমার হতে পারবো না এখন। বাসায় বিয়ের জন্য প্রেশার দিচ্ছে নাফিস। বিয়ে করে নাও। এটা কিভাবে বলো তুমি নাফিস? নাফিস উঠে চলে যেতে নিলে জুই তখন নাফিসের পাজোড়া জড়িয়ে ধরে আর বেহায়ের মতো কেঁদে দেয়। হে নাফিস, প্লিজ যেও না। প্লিজ নাফিস, আমি বাঁচবো না, যেও না প্লিজ। জুই পা ছাড়ো। কি করছো এখানে তুমি? নাফিস, আমি না খেয়ে থাকবো, প্রয়োজন হলে আমি মেঝেতে থেকেও যাব, শুধু বিয়ে করে নাও আমায় প্লিজ নাফিস। আমি তোমাকে কিভাবে বিয়ে করব? হ্যাঁ, কিভাবে বিয়ে করব? আমি তোমাকে ভালোবাসি তা ঠিক, কিন্তু আমার দায়িত্ব থেকে কিভাবে সরে যাব? বিয়ে করলে দায়িত্ব থেকে সরে যাওয়া হয় বুঝি? হ্যাঁ হয়। নাফিস, কেন এমন করতেছো? জুই বাসায় যাও, ওকে? নাফিস দাঁড়াও, তাহলে আমার সাথে একদিন থাকো। সেদিন ভালোবাসার মোহে এতটাই পাগল ছিল জুই যে নিজেকে বিকিয়ে দিতেও প্রস্তুত ছিল সে। সেদিন পাগল এবং অবুঝের মতো কিছু চেয়ে বসেছিল সে নাফিসের কাছে। এই নাফিস, একটা রাত আমায় দিবে? আমি তোমার সাথে থাকতে চাই। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে আমার মাথা। না ঠিক নেই, কী সব বলছো? আমি চাই আমায় যদি কেউ ছোঁয় তাহলে প্রথম তুমিই ছোবে। নাফিস, আমায় একটা রাত দেবে? শ্যাট আপ, যাও বাসায় যাও। নাফিস। হ্যাঁ নাফিস, আমি নাফিস বলছি তোমাকে, যাও বাসায়। আর কখনো আসবে না আমার সামনে। বিয়ে করে নাও পরিবারের সবার পছন্দে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার অনেক দায়িত্ব। এই বলে সেদিন পার্কে জুইকে একা ফেলে চলে যায় নাফিস। আর জুই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এত কিছুর পরও নাফিস তুমি চলে গেলে আমায় ছেড়ে। এর জন্যই কি এত ভালোবেসেছিলাম তোমাকে? দায়িত্বের অজুহাতে এইভাবে ছেড়ে চলে যেতে পারলে তুমি? সেদিন পার্কে শুধু জুইয়ের বুকটা ফালা ফালা হয়নি, তার সাথে নাফিসও নিঃস্ব হয়ে গিয়েছিল। পার্কের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় 2 চোখ ভর্তি পানি নিয়ে বের হয়েছিল নাফিস। ফোনের আওয়াজে 3 বছর আগের এক ভয়াবহ অতীতের স্মৃতি থেকে বেরিয়ে আসে জুই। ঘড়িতে চেয়ে দেখে রাত 3টা। এত রাতে কে ফোন দিচ্ছে? মোবাইল হাতে নিয়ে দেখে একটা অচেনা নাম্বার, সম্পূর্ণ অপরিচিত নাম্বার। অপরিচিত এয়ারটেল নাম্বারটার দিকে তাকিয়ে থেকে মোবাইল রিসিভ অপশনটায় ক্লিক করে জুই। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে শুধুই নীরবতা ভেসে আসছে। তার কিছুক্ষণ পর জুই আবারও বলে ওঠে, হ্যালো, কে বলছেন আপনি? তখন জবাবের পরিবর্তে শুধুই একটা দীর্ঘশ্বাস ভেসে আসে ফোনের ওপাশ থেকে। দীর্ঘশ্বাসটা এতটাই পরিচিত ছিল যে ওপাশের মানুষটা কে তার বুঝতে বাকি ছিল না জুইয়ের। নাফিস, এত রাতে ফোন দিয়েছো যে, নাম্বার পেলে কোথায়? জুই যে এইভাবে তাকে চিনে ফেলবে নাফিস বুঝতে পারেনি। একটা মানুষ আরেকটা মানুষকে কতটা ভালোবাসলে সেই মানুষের একটা দীর্ঘশ্বাস চিনে ফেলতে পারে। ভালোবাসার পরীক্ষায় জুই জিপিএ প্রাপ্ত প্রেমিকা, আর সেই একই পরীক্ষায় অতীর্ণ প্রেমিক। নীরবতা ভেঙে তখন নাফিসও উদ্গ্রীব হয়ে যায়। কেমন আছো তুমি? ভালো থাকার জন্য যাকে দূরে ঠেলে দেওয়া হয় সে কি করে খারাপ থাকে? আমি ভালোই আছি। ও, কেন ফোন দিলে? ইপসি কেমন আছে? ভালোই আছে। কাল আসবে তো? এটা বলার জন্য রাত 3টায় ফোন দিলে? যে রাস্তা নিজের হাতে বন্ধ করে দিয়েছিলে সেই রাস্তায় আজ আবার ফিরতে চাচ্ছ কেন নাফিস? আর ফিরতে চাচ্ছ কোন সময়ে, যে সময় আমি বিধবা, আমার একটা 1.5 বছরের মেয়ে আছে? কাদম্বরী, আমি তোমার কাদম্বরী নয় নাফিস, আমি ইশফির মা। এটাই এখন আমার পরিচয়। অভিমান যদি থেকে থাকে তাহলে বলো। না আছে অভিমান, না আছে রাগ কিংবা অভিযোগ, অনুযোগ। আমার রাজ্যে আমি একাই বর্বর। আমি কি সারা জীবনের জন্য তোমার কাছে অপরাধী হয়ে গেলাম জুই? কেন, আমি কি অপরাধ করেছিলাম? কোন অপরাধের শাস্তি দিয়েছো আমায়? সব কিছুকে এক সাইডে রেখে সেদিন আমিও গিয়েছিলাম তোমার কাছে, ফিরিয়ে দিয়েছিলে আমায়। সেদিন সত্যি হাত পা বাঁধা ছিল আমার, চাকরিও ছিল না যে তোমার দায়িত্ব নিতাম। যাক, ভালোই হয়েছে, আমিও সরে গেছি, চাকরিও হয়ে গেল।
এখন তুমি সাবলীল এবং সুন্দর জীবন কাটাও। আমার শহরে আর পা দিও না। রাখছি, আল্লাহ হাফেজ। নাফিসকে কথা বলার সুযোগ না দিয়ে লাইন কেটে মোবাইলের এয়ারপ্লেন মোডটা অন করে দেয় জুই। কারণ জুই খুব ভালো মতোই জানে নাফিস আবারও ফোন দিবে তাকে। আসলে নাফিস পরিবর্তিত আবারও ফোন দেয় জুইকে, কিন্তু তখন নাম্বার অফ পায় জুইয়ের। সিগারেটের আগুনের সাথে নাফিসের মন তখন দাউ দাউ করে জ্বলতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু জুইয়ের আসার খবর নেই। এদিকে অনুষ্ঠানের সবাই বলাবলি করছিল, জুই কেন আসেনি? সেদিন তো বলেছিল আসবে, তাহলে আসেনি কেন? অন্যদিকে নাফিসও অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে জুইয়ের জন্য। প্রায় 15 মিনিট পর প্রায় 7:30 জুই এসে অনুষ্ঠানে পৌঁছায়। অনুষ্ঠানে উপস্থিত সবাই তাদের মা মেয়েকে দেখে তাকিয়ে আছে। ইসফিকে একদম পুতুলের মতো লাগছিল। হালকা পিঙ্ক কালারের একটা ফ্লাভি ফ্রক পরা, মাথায় দুটো ঝুঁটি করা, তাও পিঙ্ক কালারের রিবন দিয়ে। ইফসির চোখগুলো একদম জুইয়ের চোখের মতো। ইফসির চোখগুলো বড় বড় আর লেসগুলো টানা টানা। চোখগুলো তার মাশাল্লাহ অনেক সুন্দর। পায়ে পিঙ্ক কালারের সুজুতা, একদম পিঙ্ক পরীর মতো লাগছিল তাকে। মায়ের পাশে মিষ্টি হাসি দিয়ে 2 হাত এক করে দাঁড়িয়ে আছে পাকনি পরি ইফসি রানী। আর জুইয়ের তো জবাব নেই। সে জানে সে বিধবা, তাই রংচং তার পছন্দ নয়। তাই সাদা আর পিঙ্ক কালারের হালকা কম্বিনেশনে একটা হাফ সিল্ক শাড়ি পরেছে সে, আর তার ফুল হাতা ব্লাউজ। হাতে একজোড়া সিটি গোল্ডের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। সব মিলিয়ে সাধারণের মাঝেও নাফিসের কাদম্বরী বরাবরই অসাধারণ। অনুষ্ঠানে মাহবুব সাহেবের স্ত্রী এবং তার 2জন সন্তানও উপস্থিত ছিলেন। সবাই জুই এবং ইফসিকে সাথে আলাপ করে। ইফসি তো ফাঁক পেয়ে দৌড়ে নাফিসের কোলে উঠে যায়। নাফিস যেন ইফসির পরিবর্তে এক পরী দেখছে। এত কিউট কোনো বাচ্চা হতে পারে? নাফিসের দেখা সব থেকে আদরের বাচ্চা সে। কি হয়েছে বুড়ি, এত সাজুগুজু কে করিয়ে দিয়েছে? নাফিসের কথায় ইফসি চোখগুলো আরো বড় বড় করে খিলখিল করে হেসে দেয় আর বলে, আমন আমন। ইফসির কথায় খুব শান্ত নজরে নাফিস জুইয়ের দিকে তাকায়, আর কথার ছলে জুইয়ের নজরও নাফিসের দিকে যায়। নাফিসকে অনেক সুন্দর লাগছিল আজ। একটা ফর্মাল পরেছে আজ সে, তাও আবার ধূসর কালারের। সব মিলিয়ে অফিসের অব্যয়িতা ফিমেল স্টাফরা তাকে দেখে ক্রাশ খেয়ে গেছে। অথচ নাফিসের নজর সবার থেকে একদম আলাদাভাবে তার। অনুষ্ঠানে সবাই নিজেদের মধ্যে কথা বলছে। ইফসি খেলা করছে মাহবুব সাহেবের বাচ্চাদের সাথে। সে আজ অনেক খুশি। এমন মানুষজন পূর্ণ এলাকা তার খুব ভালো লাগে। তার উপর নিজের সমবয়সী পাওয়াতে খুব খুশি সে। ইফসির খিলখিল হাসিটার সবার পছন্দ হয়, সবার মন কেড়ে নেয়। জুই একপাশে দাঁড়িয়ে আছে সবাই থেকে আলাদা হয়ে। মাঝে মাঝে 2জন স্টাফরা আসে, কথা বলে আবার অন্য পাশে যায়। নাফিস পুরো অনুষ্ঠান জুড়েই তার কাদম্বরীকে দেখে যাচ্ছে। আজ কেন যেন তার কাদম্বরীকে অন্যরকম সুন্দর লাগছিল। শাড়িটায় অনেক সুন্দর লাগছিল তাকে। এক সময় হাসি খুশি মানুষটা আজ চুপচাপ হয়ে গেছে। এটাই তার বুকের তীর হয়ে বিঁধছে। অনুষ্ঠানে সবাই নিজেদের মধ্যে নিজেরাই নাচ গান করছে, কেউ গান তো কেউ নাচ। নাফিস জানতো যে তার কাদম্বরী নাচ গান দুটোই পারে। জুইয়ের বেশিরভাগ সময় রবীন্দ্রসঙ্গীত ভালো লাগতো, সে গাইতো রবীন্দ্রসঙ্গীত আর নাচটাও করতো সেই রকম। কিন্তু আজ তার সেই প্রাণচঞ্চলা নারীটা একেবারেই চুপ করে গেছে। কিছুক্ষণ পর মহি এসে জুইয়ের পাশে দাঁড়ায়, তারপর তাকে উদ্দেশ্য করে বলে, ম্যাম। জি ম্যাম, আপনিও কিছু একটা করুন। কি করব? গান অথবা নাচ। না। কেন ম্যাম? বাদ দিন, আপনারা যান, এনজয় করুন। আপনি এইভাবে একা থাকবেন, আমরা এনজয় কিভাবে করি ম্যাম? সমস্যা নেই, যান, আমি আছি তো এখানেই। ম্যাম,
একটা কথা বলি? অবশ্যই, বলুন না। ম্যাম, আপনাকে না আজকে অনেক সুন্দর লাগছে। শাড়িটাই অনেক দারুণ মানিয়েছে আপনাকে ম্যাম। ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দর লাগছে। আমি ছেলে হলে আপনাকে তুলে নিতাম, কিন্তু এত শান্ত কিভাবে থাকেন ম্যাম? এত কিছু হওয়ার পরও কিভাবে নিজেকে এত স্ট্রং কিভাবে থাকেন ম্যাম? আল্লাহ পাক এই ধৈর্য নামক জিনিসটা ভালো মতোই দিয়েছে আমায়। আর কি করব বলেন? আমি দোয়া করি ম্যাম, আপনি অনেক সুখী হবেন একদিন। এখন আর সুখের চিন্তা করি না, আপনি যান, এনজয় করুন। জি আচ্ছা। মহি গিয়ে আবারও সবার সাথে কথা বলায় মেতে ওঠে, আর জুই আবারও একা হয়ে দাঁড়িয়ে থাকে এক পাশে। এখন আর এই সব ভালো লাগে না তার। প্রায় অনেকক্ষণ পর মাহবুব সাহেব সবার সামনে জুইকে ডেকে মিডলে নিয়ে যায়। প্লিজ স্যার, বলুন। একটা গান গেয়ে শোনান। স্যার, আমি তো গান পারি না। এসব বললে হবে না, গান শুনতেই হবে। স্যার, সত্যি বলছি, গান পারি না। আপনাকে দেখে মনে হচ্ছে না। তাদের কথার মাঝে মিসেস মাহবুব অনেক রিকোয়েস্ট করে জুইকে, যাই পারে না কেন একটা গান যাতে গায়। তখনই জুই সবার অগোচরে নাফিসের দিকে তাকায়, আর নাফিসের দৃষ্টি তখন তার কাদম্বরীর দৃষ্টিতে। এ যেন এক তৃষ্ণা নিবারণের কৌশল তাদের। নাফিস বুঝে গেছে তার দিকে তাকানোর অর্থ কী ছিল। তার কাদম্বরী একমাত্র তার সামনেই গান গাইতো। এবার সেটা একান্তেই হোক কিংবা সর্বসম্মুখেই হোক, নাফিসকে তার সামনে থাকতেই হতো। এটার ইঙ্গিতই দিচ্ছিল তাকে তার কাদম্বরী। নাফিস লাস্টবার গান শুনেছিল 3 বছর আগে, তাদের দূরত্বের প্রায় 3 মাস আগে। কলেজে একটা প্রোগ্রামে গিয়েছিল জুই। সেদিন নীল শাড়িতে নীল চুড়িতে সেজেছিল নাফিসের কাদম্বরী। কাদম্বীর নীলাব্র আলোয় নিজেকে মিশিয়ে নিয়েছিলেন নাফিস সেদিন। সেই স্মৃতিগুলো যেন নিমিষেই চোখের সামনে ভেসে উঠে গেল। হয়তো আজও সেই স্মৃতি আঁকড়ে ধরে আছে তার কাদম্বরী। তখন সবার সামনে দিয়ে একটু এগিয়ে যায় জুই। জুইয়ের সব থেকে প্রিয় গানটাই গাওয়া শুরু করে জুই। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। জুইয়ের কণ্ঠে এই গান শুনে কলেজে কেঁপে ওঠে নাফিসের। গানটার মিনিং ছিল অনেক, যা পুরোটা শুধুই নাফিসকে ইঙ্গিত করছে। আর অন্যদিকে জুই গেয়েই যাচ্ছে, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। জবাব কিছুই তার দিতে পারি নাহি, শুধু পথ খুঁজে কেঁদে মরি। আমি তুমি হারা, আমি তুমি হারা। নাফিসের দৃষ্টি তার কাদম্বরীর দিকে, আর তার কাদম্বরীর দৃষ্টি তার দৃষ্টিতে। এরা যেন বহু বছরের অতৃপ্ত বাসনায় তৃষ্ণা নিবারণের চেষ্টায় মগ্ন। যেন এদের চারপাশে কেউ নেই, যেন এক বাগানে এরা কেবলই একলা। জুই যেন গাইছিল না, নিজের কলিজাটাকে কেটে নাফিসের সামনে পরিবেশন করছিল। সেখানে উপস্থিত সবাই অবাক এবং মুগ্ধভাবে জুইয়ের গান শ্রবণ করছিল। নাফিসের তো ভাঙাচোরা অবস্থা। এরই মাঝে জুইয়ের শেষ পাড়ায় এসে সবার মন আরও নড়ে ওঠে। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায়, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। উফ, চোখের পানি আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেখে গানটা গাইতে গাইতে নিজের মেয়েকে কোলে তুলে নেন জুই। মেয়েকে জড়িয়ে ধরে মেয়ের ঘাড়ের কোণায় নিজের চোখের পানি লুকায় জুই। বাচ্চাটা কিছুই বোঝে নাই, শুধু কানে শুনছে তার মা গাইছে। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায় জুইয়ের গান শুনে। মনে হচ্ছিল পরিবেশটা একদমই থমথমে হয়ে গেছে। নাফিসের চোখ দিয়ে অনর্গল পানি ঝরে পড়ছিল, কারণ শেষ পাড়ার পুরোটাই জুই নাফিসের চোখের দিকে পলকবিহীনভাবে তাকিয়ে গিয়েছে।
আর এখানে নাফিসের মন মস্তিষ্ক আরও একবার মার খেয়ে গেছে জুইয়ের কাছে। সবাই একসাথে হাততালি দিয়ে ওঠে। সবার নজর জুইয়ের দিকে। যেহেতু জুই বাকি স্টাফদের থেকে সিনিয়র, তাই তারা শুধু হাততালি দিয়েই তাদের মনের আকুলতা উপস্থাপনা করেছে দিল। জুই যেন গান গায়নি, 4 মিনিটের জন্য নিজেকে নিজ হাতে উপস্থাপনা করে রেখে দিয়েছে সবার সামনে সে, যার পুরোটাই নাফিস বুঝে যায়। তখন একজন স্টাফ বলে ওঠেন, কি গাইলেন ম্যাম? এটা এত সুন্দর কিভাবে হলো? আমি ভালো গাই না ভাই। কি বলছেন ম্যাম? অসাধারণ হয়েছে। হঠাৎ মাহবুব সাহেব এবং তার স্ত্রী জুইকে বলেন, অসাধারণ গাইলেন কিন্তু। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম। এইসবের মাঝে সবার দিক থেকে একদম আলাদা হয়ে এক নাগারে বিরতিহীনভাবে নাফিসকে দেখে যাচ্ছে মহি। নাফিসের চোখের পানি থেকে শুরু করে নাফিসের ঠোঁটের কোণে কষ্টের হাসি পর্যন্ত পুরোটাই দেখে মহি। একদম এক নজরে তাকিয়ে থাকে সে নাফিসের দিকে। কোথাও একটা ক্লু খুঁজে চলেছে এই মেয়েটা। মনে তার হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর জানার কোনো রাস্তা নেই, কারণ নাফিস তার সিনিয়র। কি আছে নাফিস আর জুইয়ের মাঝে? যতবার তারা এক হয়েছে ততবারই কিছু না কিছু আমার নজরেই পড়েছে। তাদের তাকানোর ভঙ্গি এমন কেন? তাদের মাঝে কিছু তো আছে। প্রশ্নগুলো মহিন নিজের মনে সাজাতে লাগলেও নাফিসের সামনে উপস্থাপনা করতে পারেনি বললে ভুল হবে। এতটা সাহস তার হবে না। কিন্তু নাদিরা ম্যামের গানের সাথে নাসিব স্যারের চোখে পানি আসার কারণ কি? উফ, সব তালগোল পাকিয়ে যাচ্ছে কেন? এইদিকে মহি হিসেব মেলাতে ব্যস্ত, অন্যদিকে নাফিস তার কাদম্বরীকে পাওয়ার নেশায় মরিয়া। আর তার কাদম্বরী নাফিসের কাছ থেকে প্রত্যাঘাত খাওয়ার পর আবার মিলনের পথে কাটা দেওয়ায় ব্যস্ত। রাত প্রায় 11টার উপর হয়ে গেছে। এখানের কার্যক্রমও মোটামুটি শেষ। খাওয়া দাওয়ার পর্বও চুকে গেছে। এদিকে ইপসিও ঘুমিয়ে গেছে। ইপসিকে কোলে নিয়ে জুই দাঁড়িয়ে আছে সিএনজি এর জন্য। শাড়ি পরে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এমন সময় নাফিস জুইয়ের পাশে এসে দাঁড়ায়। ইপসিকে আমায় দাও। নাফিস কথাটা এমনভাবে বলল যেন ইপসি তার সন্তান আর জুই তার নিজের বউ। এমনভাবে অধিকার ফলাচ্ছিল সে। তখন জুইও বলে দেয়, লাগবে না, আমি যেতে পারবো। নাফিসের এবার অনেকটা রাগ হয়, প্রায় ধমকের সুরে বলে ওঠে, এমন করো কেন সব সময়? আমি কি রাস্তার কুত্তা নাকি? বারবার কাছে আসতে চাই, দূরে ঠেলে দাও কেন? অপরাধ না হয় করেছিলাম, তাই বলে এত কিছু করবা? ইপসিকে আমায় দাও আর চুপচাপ বাইকে ওঠো। তারপর আমি ইপসিকে তোমার কাছে দিব। আমি নিজে চলে যেতে পারবো। এখানে আর একটা কথাও না, চুপচাপ বাইকে ওঠো। রাত প্রায় 11টার উপর বেজে গেছে, তাই জুইও আর কথা বাড়ায়নি। নাফিসের বাইকে উঠে যায় আর নাফিস ইপসিকে তার কোলে দিয়ে বাইক স্টার্ট করে দেয়। এইসব কিছুর আলামত দূর থেকে মহির চোখে পড়ে যায়। এইবার মহির সন্দেহটা আরও গাঢ় হয়ে যায়। রাত প্রায় 11:30। নাফিস বাইক থামায় জুইয়ের বাসার সামনে। বাইক থেকে নেমে নাফিস ইপসিকে কোলে নিয়ে নেয় আর জুই তখন ইপসির জুতো হাতে নিয়ে উপরে উঠে যায়। নাফিসও চুপচাপ ইপসিকে কোলে নিয়ে উপরে চলে যায়। দূর থেকে দেখে মনে হচ্ছিল খুব সুখী একটি পরিবার। আসলে ভেতরে কি আছে তা শুধু তারাই জানে। ঘরে এসে জুইয়ের ইশারায় নাফিস ইপসিকে জুইয়ের রুমে শুয়ে দেয়। ইপসিকে শুয়ে দিয়ে তার কপালে একটা চুমা দিয়ে নাফিস রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আর রুমটা ভালো মতো দেখে নেয়। রুমের এক পাশে খাট, তার পাশে একটা ওয়ার্ড্রোব আর একটা ড্রেসিং টেবিল রাখা। সামনের রুমে এক সেট বেতের সোফা আর একটা সিঙ্গেল খাট রাখা। এছাড়া আর তেমন কিছু নেই ঘরে। জুইয়ের এই কষ্টের চলাফেরা নাফিসের ভেতরটা ভেঙে চুরে একাকার করে দেয়। যাওয়ার সময় নাফিস একবার জুইয়ের দিকে তাকায়। জুই তখন এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। নাফিসের খুব ইচ্ছে হচ্ছিল কিছু বলতে, তাকে পরবর্তীতে বলেই দেয়, কাদম্বরীকে মাথা নিচুতে মানায় না। নাফিসের কথায় মাথা তুলে তাকায় সে নাফিসের দিকে। পরে নিজেও বলে, কাদম্বরী তো কবেই নিঃশেষ হয়ে গেছে। এখন আর খুঁজে লাভ নেই তাকে। খুঁজলেও পাবে না তাকে। অতি সহজেই হারিয়েছো যাকে।
জুয়ের কথায় নাফিস আর কিছুই বলেনি। আস্তে করে বাসা থেকে বেরিয়ে চলে আসে সে। আর জুই দরজা খিল দিয়ে সেখানেই বসে পড়ে। না চাইতেও চিৎকার করে কাঁদতে চাচ্ছে সে। হাঁটু গেড়ে বসে কেঁদে দেয় জুই। নাফিস, আমি আর পারছি না, আর পারছি না। আর কত সহ্য করতে হবে আমাকে, আর কত? অফিসের কাজের প্রেশার বেড়েই চলেছে দিন দিন। এই সময় নাফিসের মন তার কাদম্বরীর কাছে পড়ে আছে। আজকে দুপুর প্রায় 12টার উপর হয়ে গেছে। এখন অবধি নাফিস দেখেনি তার কাদম্বরীকে, না দেখেছে ইফসিকে। ফাইলের বাহানায় পিয়নকে ডেকে জুয়ের কথা জিজ্ঞেস করতেই নতুন কিছু শুনতে পায় নাফিস। রহমান ভাই, নাদিরা ইয়াসমিনকে ডেকে পাঠান তো। স্যার, ম্যাডাম তো আজ আসে নাই। আসেন নাই মানে? তিনি আজ অফিসে আসেনি? না স্যার। কেন আসেনি? আপনি কি জানেন কিছু? ম্যাডাম নাকি অসুস্থ হয়ে পড়েছেন, তাই কয়েকদিন ছুটি চেয়েছেন এমডি স্যারের কাছে। পিয়ন রহমান সাহেবের কথা শুনেই বুকের ভিতর ধক করে ওঠে নাফিসের। নিজে নিজে কল্পনা করে যাচ্ছে। কি হয়েছে হঠাৎ করে? পরশুদিন রাতেও তো ভালোই ছিল, মাঝে ছিল গতকালকের দিনটা। কি হয়েছে? নাফিসকে চিন্তিত দেখে পিয়ন রহমান সাহেব বলে ওঠেন। স্যার, কোনো সমস্যা হয়েছে কি? পিয়নের কথায় ভাবনা থেকে বের হয় নাফিস। না, ঠিক আছি আমি। আপনি এখন যান রহমান ভাই, প্রয়োজন হলে আমি আবার ডেকে নিব, কেমন? জি স্যার। হাসি দিয়ে পিয়ন রহমান সাহেব বেরিয়ে যায় রুম থেকে। আর নাফিস ও জুইকে ফোন করে দিয়ে বসে, কিন্তু সেই ফোন আর রিসিভ হয়নি। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, লাগাতার ফোন দিয়ে যাচ্ছে নাফিস, কিন্তু রিসিভ হয়নি। টেনশন আরও বেড়ে যায় নাফিসের। বাড়াবাড়ি কিছু হয়নি তো তার কাদম্বরীর? তার উপর একা থাকে বাসাটায়, বাচ্চাটাও একদম ছোট। নাফিস আর বসে থাকতে পারেনি, সোজা উঠেন মাহবুব সাহেবের রুমে যায় সে। স্যার, আসবো? আরে নাফিস সাহেব যে, আসুন। স্যার, আমার এই মুহূর্তে ছুটি লাগবে। মানে? জি স্যার, প্লিজ আমার ছুটি চাই এক্ষুনি। এনিথিং রং মিস্টার নাফিস? স্যার, কাউকে ছেড়ে দিয়েছিলাম বহু বছর আগে, এখন তাকে ধরে রাখতেও পারছি না, কিন্তু চেষ্টা তো করতেই পারি, তাই না স্যার? নাফিসের কথার আগামাথা কিছুই বোঝেনি মাহবুব সাহেব। নাফিস কি বলতে চায় তাও বুঝতে পারেনি। এরই মাঝে নাফিস আবারও বলে, স্যার প্লিজ আমায় ছুটি দিন। আজকের জন্য নাকি কয়েকদিনের জন্য? আপাতত আজকের জন্য, ঝামেলা বেশি হলে আমি মেইল করব। আচ্ছা যান। ধন্যবাদ স্যার। নাফিস আর 1 মিনিটও দাঁড়ায়নি সেখানে, সোজা বেরিয়ে নিজের কেবিনে গিয়ে কোনো রকম গুছিয়ে নেয়, বেরিয়ে যায়। অফিসে বাকি স্টাফরা একটু অবাকই হয়েছে বটে। মহি খুব মন দিয়ে সবটা ভেবে দেখে, তার ধারণা সত্যি নয় তো। নাফিস স্যার নাদিরা ম্যামের বাসায় যাচ্ছেন না তো? কেন যেন মনে হলো তার মনটা নাদিরা ম্যামের অসুস্থতার খবর পেয়ে ভালো নেই। মহি এসব উপলব্ধি করতে তো পারছিল বেশ, কিন্তু কারো কাছে খুলে বলতে পারছিল না সে। জুয়ের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে নাফিস। ডোরবেল 4-5 বার দেয়া শেষ তার, তবু দরজা খুলছে না জুই। দুপুর প্রায় 1:30টার উপর হয়ে গেছে, জুয়ের কোনো পাত্তাই নেই। আবারও ডোরবেল দেয় নাফিস। 8ম ডোরবেলের দেওয়ার পরই জুই গিয়ে দরজা খুলে দেয়। দরজা খোলার পর জুইকে দেখে নাফিস। পুরো মুখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে, ওড়নাটাও ঠিকমতো গায়ে নেই তার। জ্বর একদম কাবু করে ফেলেছে তার কাদম্বরীকে। ভেতরে বাচ্চা মেয়েটা কি অবস্থা আছে কে জানে। এদিকে জুই নাফিসকে দেখে পুরাই অবাক। এই সময় তার বাসায় নাফিস, কি করে সম্ভব এটা? নাফিস সোজা ভেতরে ঢুকে যায়। এরই মাঝে জুই নাফিসকে বলে ওঠে, তুমি এই অসময়ে? জুই কথাও বলতে পারছে না ঠিক মতো, গলাটাও বসে গেছে, দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে। সিঙ্গেল খাটটায় ধূপ করে বসে পড়ে সে, কোকিয়ে উঠছে বারবার। নাফিস তার কাদম্বরীর বেহাল অবস্থা দেখছে। এতগুলো ফোন দিছি, রিসিভ কেন করো নাই? ফোন কই? আমি কই জানি না। ইপসি কোথায়? খেলে। এত অসুস্থ, একবার ফোন করলেও তো পারতে। উফ, খেয়াল ছিল না। ইফসিকে কিছু খাও তো। কি, ও এখনো কিছু খায়নি? না, আমি তো উঠতেই পারছিলাম না। রান্নাঘরে কৌটায় বিস্কুট রাখা আছে, এনে খাও তো, দেখো খাই কিনা। আন্টিকে ফোন দিলেই তো পারতে। আমার কাউকে ফোন করার মতো শক্তি নাই নাফিস। এটা বলেই জুই সেখানেই
শুয়ে পড়ে। নাফিস আগে ভেতরের রুমে ইফসির কাছে যায়। নাফিস দেখে ইফসি খাটে বসে পুতুল দিয়ে খেলছে। নাফিস দরজার থেকে ইফসিকে ডেকে বলে, ইপসি মামুনি। কারো আওয়াজ পেয়ে দরজার দিকে তাকায় ইফসি। দরজায় নাফিসকে দেখে খুব খুশি হয় ইফসি। খিলখিল করে হেসে উঠে দাঁড়ায় সে। তারপর খাটের পাশে এসে দাঁড়ায় সে আর দু হাত উঁচিয়ে কোলে দেখায় নাফিসকে। নাফিসও একগাল হেসে দিয়ে ভেতরে ঢুকে ইফসিকে কোলে তুলে নেয়। ইফসি এমনভাবে নাফিসকে আঁকড়ে ধরে মনে হচ্ছিল তার বাবা নাফিস। বাচ্চা তো, তাই এত কিছু তার মস্তিষ্কে কাজ করে না। ইফসি নাফিসের গলা জড়িয়ে ধরে আছে। নাফিস ইফসিকে চুমা দিয়ে খাটের উপর দাঁড় করায় আর বলে, কিছু খেয়েছো মামুনি? আমন দেয় না, আমন দেয় না। আম্মনের অসুখ মামুনি, বিস্কিট খাবা মামুনি? তারপর নাফিস ইফসিকে কোলে তুলে রুম থেকে বের হয়ে সামনের রুমে যায়। সেখানে গিয়ে দেখে জুই খাটে শুয়ে আছে। দুনিয়ার খবর নেই তার। নাফিস ইফসিকে সোফায় বসিয়ে দিয়ে রান্নাঘরে যায়। খুঁজে খুঁজে বিস্কিটের কৌটা বের করে প্লেটে করে বিস্কিট এনে ইফসির সামনে দেয়। মামুনি তুমি বিস্কিট খাও কেমন? নাফিস রুমে গিয়ে আগের রুমের সব গুছিয়ে বিছানায় ঝাড়ু দেয়। ইফসির খেলনাগুলো গুছিয়ে রাখে পাশে। পুরো রুমটা পরিষ্কার করে দেয় সে। সামনের রুমে এসে জুইকে ডেকে তুলে নাফিস। জুই, জুই, এই জুই শুনছো? উঠো, ওই রুমে আসো। নাফিসের কথা শুনে শুয়ে থাকে জুই। শরীরের শক্তিও নেই মনে হচ্ছে। নাফিস জানে জুইয়ের যখন জ্বর হয় তখন তার দিন দুনিয়ার খবর থাকে না। জুইয়ের কপালে হাত রেখে জ্বরের পরিস্থিতি অনুভব করে নাফিস। জুইয়ের শরীরে নাফিসের হাত, এ যেন এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, যেখানে সাক্ষী শুধু সে আর সময়। কারণ জুই তখন জ্বরের ঘোরে। 1.5 বছরের বাচ্চা মেয়েটা তখন পুতুল কোলে বিস্কিট খাচ্ছে। নাফিস জুইকে কোলে তুলে নিয়ে রুমে শুয়ে দেয়। নাফিসের কোলে উঠে নাফিসের শরীরে গন্ধ অনুভব করে জুই। তার নাকে কিন্তু নাফিসকে জড়িয়ে ধরার শক্তিটাও তার নেই। জুইকে শুয়ে দিয়ে বাকি কাজগুলো করে ফেলে নাফিস। রান্নাঘরে গিয়ে দেখে রাতের ভাত ছাড়া আর কিছুই নেই। এখন এই দুপুরবেলা এত অল্প সময়ে রান্না করা যাবে না, তাই এক বন্ধুকে ফোন করে কিছু খাবার আনায় নাফিস। খাবার এনে আগে ইফসিকে খাইয়ে দেয় নাফিস। তারপর জুইকে তুলে ভাত খাইয়ে দেয়। জ্বরের তাড়নায় মাথায় কিছুই নেই জুইয়ের। গায়ে যে তার ওড়না নেই সেই জ্ঞানটুকুও নেই তার। নাফিস নিজের মতো করে সবটা সামাল দিচ্ছে আজ। একবার ইফসিকে দেখছে, আবার জুইকে দেখছে। সব গুছিয়ে জুইয়ের মাথায় পানি ঢেলে দেয় নাফিস। অন্যদিকে ইফসি নাফিসকে চালাচ্ছে, নাফিসের সাথে খেলছে। বাচ্চাটা তো আর বুঝছে না তার মা অসুস্থ। এইদিকে জুইকে দেখছে, সে অন্যদিকে ইফসিকে সামলাচ্ছে সে। যেন আজ নাফিস একজন আদর্শ স্বামী আর একজন আদর্শ বাবা। এই মুহূর্তে নাফিসের অন্য কোনো দিকে খেয়াল নেই। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত প্রায় 9টা। জুইয়ের জ্বর যেন আরও বেড়ে গেছে। এদিকে মোবাইলে একটার পর একটা ফোন বেজেই চলেছে। বাসা থেকে ফোন আসছে। নাফিসের সেদিকেও খেয়াল নেই। প্রায় অনেকক্ষণ পর শান্তার ফোন রিসিভ করে নাফিস। ভাইয়া তুই কই? কয়টা বাজে? আসিস না কেন এখনো? ভাইয়া তুই ঠিক আছিস তো? একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে নাফিস আস্তে আস্তে সব বলে তার বোনকে। তুই এখন জিয়াপুর বাসায়? হ্যাঁ। বাচ্চাটা কি করে? খেলে। আপু? পড়ে আছে, খবরও নেই। আপুর তো বরাবরই এমন হয়। বাচ্চাটার একটা ছবি দে তো আমাকে দেখি। অনেক কিউট রে, একদম যেন আমার কাদম্বরী। আচ্ছা তুই ছবি পাঠা, আর আমি মাকে কিছু একটা বলে ম্যানেজ করে নেব। আচ্ছা। বোনের সাথে কথা বলে খাটে এসে জুইয়ের পাশে বসে নাফিস। এক নাগারে বিরতিহীনভাবে দেখে যাচ্ছে জুইকে সে। যেন ঘোর লেগে গেছে তার চোখে। আমার কাদম্বরী, যাকে আমি কথা দিয়েও ফিরে আসিনি, আজ আমার সেই কাদম্বরী আমার সামনে। আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ কাদম্বরী, আমি তোমায় ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। ফিরে এসেছি আমি, হয়তো দেরি করে ফেলেছি, তবুও ফিরে এসেছি আমি। সেদিন রাতে জ্বরের তাড়নায় অবস্থা খারাপ জুই।
নাফিস ইফসিকে ঘুম পাড়িয়ে দিয়ে জুঁইয়ের মাথার কাছে বসে আছে। শরীরের ব্যথায় কোকি ওঠে জুঁই। জুঁইয়ের যন্ত্রণায় ছটফট করে ওঠে নাফিসের ভেতরটা। তখন নাফিস জুঁইয়ের খুব কাছে চলে যায়। কি হলো জুই? এই কাদম্বরী, কি হয়েছে? নাফিস, পুরো শরীর ব্যথা করছে। উফ, কোমর ফেটে যাচ্ছে, পাটাও ব্যথা করছে অনেক। পেইন কিলার দিলাম, এরপরেও কমছে না? হুম। নাফিস জুঁইয়ের চোখে পানি দেখে আর নিজেকে আটকে রাখতে পারেনি। পুরো রুম খুঁজে মলম খুঁজে আনে সে। আজকে না হয় সে স্বামীর দায়িত্বটাও পালন করবে। লাজ লজ্জা একপাশে রেখে জুঁইয়ের শরীরে হাত দেয় নাফিস। জুঁইয়ের সালোয়ারের উপর তুলে দিয়ে মুভ দিয়ে দেয় নাফিস। নিজের শরীরে নাফিসের হাত পড়েছে, কিন্তু তাতে তার খেয়াল নেই, কারণ সে জ্বরের ঘোরের মধ্যে। নাফিস জুঁইকে ঘুরিয়ে জুঁইয়ের জামা খুলে কোমরে মুভ দিয়ে দেয়। প্রায় অনেকক্ষণ পর জুঁইয়ের ব্যথাটা দমে আসে। শেষ রাতের দিকে জুঁই ঘুমিয়ে যায়। জুঁইয়ের পাশে ইফসিটাও ঘুম। নাফিস ঘড়িতে দেখে তখন ভোর 4টা। জ্বরের প্রকোটে জুঁইয়ের হয়তো কিছুই খেয়াল নেই। নাফিস সামনের রুমে গিয়ে পাশে থাকা খাটে নিজের শরীরটাকে ছেড়ে দেয়। মনে তার একটু হলেও শান্তি আসে। তার ক্লান্ত শরীর কিসের যেন একটা প্রশান্তি কাজ করে। আজ যেন তার করা কিছু কৃতকর্মের জন্য সে অনেকটাই দায়মুক্ত। শুয়ে তো আছে সে, কিন্তু বারবার জুঁইকেই মনে পড়ছে তার। জুঁই তখনও ঘুমে বেহুশ। এদিকে নাফিসের অন্তর পুড়ে ছাই। আগুন মানুষকে শারীরিকভাবে যন্ত্রণা না পোড়ায়, তার চেয়েও বেশি পোড়ায় মনে। আগুনের কাছে আগুন শরীরকে পুড়িয়ে শেষ করে দেয়, আর প্রেমের আগুন মনকে জ্বালিয়ে শেষ করে দেয়। নাফিসকে প্রেমের আগুন গ্রাস করেছে বর্তমানে। সকাল 9টার পরে জুঁইয়ের ঘুম ভেঙে যায়। আজ শরীর অনেকটাই ভারমুক্ত মনে হচ্ছে তার নিজের কাছে। শরীরের ব্যথাটাও আজ কম। হঠাৎ খেয়াল এলো নাফিসের কথা। কাল রাতে হয়তো নাফিস তার বাসাতেই ছিল, কিন্তু জুঁই বুঝতে পারছে না কিছুই।